আহ, কি শান্তি! বিজ্ঞরা ঠিকই বলে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এভাবে পাত মেরে গন্ধ ছড়িয়ে তুই সুখের কথা বলছিস? তোর পাঁঠের গন্ধে তো আমার মাথা মুন্ডু সবই ঘুরছে, না জানি কখন আবার মাথা ঘুরে পড়ে যায়। ছাড় তো তোর সব ফালতু কথা। পাত মেরে আমার পেটটা খালি হলো, তাই আমার পেট পুরে খাবার খেতে পাবো, বুঝছিস? তুই দেখতেই যা সুন্দরী, কাজে কর্মে সবকিছুতেই তো নোংরামি। এ হাসি, চল তো এখান থেকে, এর সাথে আর এক মুহূর্তও নয়। ওরে ওরে, আমাকে রেখে তোরা যাচ্ছিস কোথায় রে? আমাকে নিয়ে যা, নিয়ে যা। মুরগি আর হাঁসের পিছু পিছু ময়ূরও যেতে থাকে। যেতে যেতেই তারা নিজেদের বাসায় গিয়ে পৌঁছায়। এদিকে দেখতে দেখতে বিকেল নেমে আসে, আর বান্টি কবুতর জাল আর নৌকা নিয়ে মাছ নদীতে চলে যায় মাছ ধরার জন্য। এতবার আমি নদীতে জাল ফেললাম, কিন্তু একটাও মাছ উঠলো না। আজ আমি বাজার করে বাড়িতে ফিরবো কিভাবে? হে সৃষ্টিকর্তা, সুখের মুখ দেখাবে না? এভাবে আর কতদিন গরিব থাকবো আমি? বান্টি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকে আর নৌকা চালাতে থাকে। এদিকে হঠাৎ করে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে, আর প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে। হঠাৎ বৃষ্টিও পড়তে শুরু করে, বাতাসের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। ওরে বাবা রে, এখন কি আমার জীবনের ইতি এখানেই ঘটবে নাকি? আমি কি আর শেষবারের মতো আমার বউয়ের চাঁদ মুখটাও দেখতে পাবো না? ওরে বউ, বউ রে! বান্টি চিৎকার করতে থাকে, আর এমন সময় প্রচন্ড বেগে বাতাস ওঠে, আর তার সাথে তাল মিলিয়ে ঢেউয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। আর তখনই বান্টির নৌকাটা ডুবে যায়। ডুবতে ডুবতে বান্টি জলের তলদেশে চলে যায়। সেখানে বান্টি একটা কলসি দেখতে পায়। বান্টি কলসিটা নিয়ে জলের উপরে চলে আসে। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম। কিন্তু এত সুন্দর কলসি! শুনেছি জলের তলে পাওয়া কলসিগুলো নাকি অনেক মূল্যবান হয়। সেখানে নাকি অনেক সোনা দানা, দামি হিরে জহরত থাকে। আমি তো তাহলে এবার অনেক বড়লোক হয়ে যাব। আর এমন একটা দিনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। বান্টি হাসতে হাসতে কলসিটি নিয়ে জলের উপরে চলে আসে, আর সোজা সে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বান্টি কলসি নিয়ে উপরে উঠে আসতেই নদীর সব জল শুকিয়ে যায়, আর সব শুকিয়ে জলের পরিবর্তে পাথর হয়ে যায়। শুধু যে নদী তা নয়, পুরো জঙ্গলের নদী, নালা, খাল, বিল এবং কুয়ো থেকে শুরু করে সবার ঘরের জল শুকিয়ে পাথর হয়ে যায়। জলের পিপাসায় গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, কলস থেকে একটু জল বের করে খেয়ে আসি। একে কলসিতে তো এক ফোঁটা জলও নেই, সব জল তো শুকিয়ে পাথর হয়ে গেছে। দেখি তো কুয়োয় গিয়ে। ময়ূর তাড়াহুড়ো করে কুয়োর কাছে যায়, আর কুয়োর ভেতরে দেখে সব পানি পাথর হয়ে গেছে। এদিকে বনের পাখিরা জল না পেয়ে হুলস্থুল কাহিনী শুরু করে দেয়। জঙ্গলের কোথাও জল নেই, এবার আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? এবার আমি আমার ছানার মুখে জল কি করে তুলে দেব? এমন অলক্ষণী কাণ্ড কেন ঘটলো? সবাই জলের জন্য ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এদিকে বান্টি তার ঘরে বসে কলসির মুখটা খুলতে থাকে, আর যেই না কলসির মুখ খুলে তখনই তার মুখে অনাবর্ষার চাঁদ নেমে আসে। আমি এত কষ্ট করে কলসিটা নিয়ে এলাম, সেই কলসিতে কোনো সোনা দানা নেই। বান্টি কলসিটাকে উপর নিচ করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই না বান্টি কলসিটা কাত করে, তখনই কলসি থেকে অনবরত জল পড়তে থাকে। একই সবে মাত্র কলসিটাকে ফাঁকা দেখলাম, আর সেখান থেকে এত জল বের হচ্ছে। এই কলসি সাধারণ কোনো কলসি নয়, নিশ্চয়ই এই কলসি রহস্যময় কলসি। ওগো, তুমি এখানে বসে আছো? বাহিরে যে সব অলক্ষণী কাণ্ড ঘটে যাচ্ছে। পুরো জঙ্গলে যে নদী, নালা, খাল, বিল শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে। কেউ খাওয়ার জন্য এক ফোঁটা জলও পাচ্ছে না গো। সুখের কথা শুনে বান্টি মনে মনে ভাবতে থাকে,
কোথাও কোনো জল নেই, কিন্তু আমার কলসিতে জল। নিশ্চয়ই কোনো জলের সাথে এই কলসির যোগসূত্র আছে। বউ, কখন থেকে ঘটনা ঘটছে গো? ওই রাতের বৃষ্টির পর যখন সকালের বৃষ্টি থেমে গেছে তখন থেকে জলের এমন হাল। বান্টি সুখের কথা শুনে মনে মনে হাসতে থাকে। আমি একেবারেই ঠিকই ধরেছি, কলসিতে কোনো সোনাদানা পাইনি তাতে কি হয়েছে, কিন্তু জল তো পেয়েছি। এবার আমি এটাকেই কাজে লাগাবো। না না, আমার বউকে একদম বলা যাবে না। কখন যে কোথায় কি বলে দেবে তার ঠিক নেই। যতই হোক, মেয়ে পাখি বলে কথা। কি গো, তুমি এমন চুপ করে আছো কেন? কি ভাবছো? কই, কিছুই ভাবছি না তো। আমি খুব খিদে পেয়েছে। তুমি এবার যাও তো, আমার জন্য একটু মুড়ি মোয়া নিয়ে এসো। মুড়ি মলা খেলে তো জলের প্রয়োজন হবে, আমার কাছে তো কোনো জল নেই। জল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে যা বললাম তাই করো গিয়ে। সুখী স্বামীর জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই একজোট হয়ে রাজার কাছে যায়। কি হয়েছে? তোমরা সবাই এভাবে জোট বেঁধে আমার সন্নিকটে এসেছো? মহারাজ, আমাদের যে দুর্ভিক্ষ নেমে এসেছে। আমাদের জঙ্গলের পুকুর, নদী, নালা সবকিছু যে শুকিয়ে গেছে। শুধু যে শুকিয়ে গেছে তা নয়, সব পাথর হয়ে গেছে। আমরা যে সবাই বড় বিপদে পড়েছি। দাসী, প্রাসাদে কোনো জল নেই? না মহারাজ, প্রাসাদেও কোনো জল নেই। তাহলে এখন আমি এর সমাধান কোথায় পাবো? মহারাজ, যে করেই হোক আপনাকে এর একটা সমাধান বের করতেই হবে, নয়তো আমাদের জীবন সংশয় করবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন ফিরে যাও। আমি ভেবে দেখছি কি করা যায়। রাজার কথা মতো সবাই প্রাসাদ থেকে চলে যায়। রাজ্যের এমন দুরবস্থা দেখে রাজা মহা বিপদে পড়ে যায়। আর চিন্তায় রাজা এদিক সেদিক পাচারি করতে থাকে। কে পারবে আমাকে এটার সমাধান দিতে? মহারাজ, বলছিলাম কি, আপনি বরং টোনাকে ডাকুন, কারণ আমাদের রাজ্যে যে একমাত্র বুদ্ধিমান টোনাই আছে। তুমি তো ঠিক বলেছ সেনাপতি। যাও, এক্ষুনি টোনাকে জরুরি তলব করে নিয়ে আসো। রাজার আদেশে সেনাপতি টোনাকে রাজার সামনে হাজির করে। এরপর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, এ তো জটিল সমীকরণ মহারাজ, আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এর রহস্য বের করেই ছাড়বো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমার আশীর্বাদ সবসময়ই তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও। রাজার আশীর্বাদ নিয়ে টোনা বেরিয়ে পড়ে আর পথ দিয়ে হাঁটতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জলরানীর সাথে দেখা করতেই হবে। একমাত্র জলরানীই পারবে আমাকে এর সমাধান দিতে। টোনা জলরানীর সাথে দেখা করার জন্য যেতে থাকে। এদিকে বান্টি কলসি থেকে জল বের করে নিয়ে ওগুলো বিক্রি করতে থাকে। জল নিন, জল, তাড়াতাড়ি আসুন আসুন, জল নিয়ে যান। যার কাছে যতগুলো সোনাদানা আছে তাই নিয়েই চলে আসুন, আর তার বিনিময়ে মহামূল্যবান জল নিয়ে যান। জল জল, কে কে নিবেন? আসুন আসুন। বান্টির কথা শুনে জল নেওয়ার জন্য ভিড় জমায়। এদিকে ততক্ষণে টোনাও সেখানে এসে হাজির হয়। কোথাও কোনো জল নেই, তবে এই বান্টি জল কোথায় পেল? আবার সেই জল বিক্রিও করছে। যাকগে, এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই। আমাকে এখন আগে জলরানীর সাথে দেখা করতে হবে। টোনা বান্টির বিষয় মাথা থেকে ছেড়ে ফেলে আর জলরানীর জন্য নদীর পাড়ে আসে। জলরানী, জলরানী, কোথায় তুমি জলরানী? আমার ডাকে সাড়া দাও জলরানী। কি হয়েছে কি? আমায় কেন ডাকছিস তুই? এভাবে তোমার সব জল কেন শুকিয়ে গেল? কেন জল শুকিয়ে গেছে জানতে চাস? আচ্ছা শোন তবে। আর এ কারণেই বান্টি জল বিক্রি করছে। আপনি কোনো চিন্তা করবেন না জলরানী, আমি আপনার জলের উৎস ঠিকই ফিরিয়ে দিব। এই বলে টোনা বান্টির কাছে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বান্টি তো এখানে, তার মানে ওর কলসিটা বাড়িতে রাখা আছে। যাই, ওর বাড়িতে গিয়ে দেখি। এরপর টোনা তার বাড়িতে চলে যায় আর অনেকগুলো কলসি জোগাড় করে মাথায় করে নিয়ে তার বাড়ির সামনে আসে।
পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, আসুন আসুন। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, এমন সুযোগ বারবার আসে না। টোনার ডাক শুনে সুখী একা একা ভাবতে থাকে, পুরাতন কলসি দিয়ে নতুন কলসি? আমার বর তো জানি কোথা থেকে একটা কলসি নিয়ে এসেছে। আমি বরং ওটা দিয়ে নতুন একটা কলসি নিয়ে আসি। এই যে একটা পুরাতন কলসি, আচ্ছা আমি যে কোনো কলসি নিতে পারি? যে কোনো কলসি নয়, তুমি সবগুলোই নিয়ে যাও, আমি তো আসল জিনিস পেয়ে গেছি। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে জলরানীর কাছে চলে যায়। আর জলরানীর হাতে কলসিটা তুলে দেওয়ার সাথে সাথেই আবার নদী ভরাট হয়ে যায়। জঙ্গলের সব জায়গাতেই আবার জল চলে আসে। এত বড় উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোর যখনই কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি। এ কথা বলে জলরানী অদৃশ্য হয়ে যায়। আর টোনা উড়ে রাজার কাছে আসে। রাজাকে সেই খবরটা দিয়ে রাজাকে নিয়ে বান্টির কাছে যায়। বান্টি, অনেক হয়েছে তোর প্রতারণা, এবার জেলে গিয়ে পচে মর। না মানে আমি কি করেছি রাজামশাই? এতগুলো পাখিকে বিপাকে ফেলেছিস, তুই সব পাখিকে ঠকিয়েছিস। এবার সবার সোনাগুলো ফিরিয়ে দে, আর যা প্রজাদের সাথে জেলে যা। তুই হয়তো ভুলে গেছিস যে লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর প্রহরীরা বান্টিকে টানতে টানতে কারাগারে নিয়ে যায়। আর বান্টি সেখানেই থাকতে শুরু করে। আসলে নিজের স্বার্থের জন্য কখনোই অন্যের ক্ষতি করতে নেই। তো কারো বিপদ হলে সবাই অনেক সাহায্য করত। দিদি, ও শালিক দিদি, তুমি আজকে খাবার খুঁজতে যাবে না গো? টুনি, আজকে আমি খাবার খুঁজতে যেতে পারবো না গো। আজকে আমার পেটটা খুব ব্যথা করছে, মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তুমি একাই যাও আজকে। এই কথা শুনে টুনি একাই খাবার খুঁজতে যায়। টুনি কিছু খাবার খেয়ে কিছু খাবার শালিকের জন্য নিয়ে আসে। শালিক দিদি, ও শালিক দিদি, এই নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কেন টুনি, কেন তুমি কষ্ট করে আমার জন্য খাবার আনতে গেলে বলো তো? সে কি বলছো দিদি, তুমি তো অসুস্থ, আর তুমি খাবার আনতে আজকে বাইরেও যেতে পারোনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। আর এতে কষ্টের কি আছে বলো তো? তুমি আমার প্রতিবেশী, আর তোমার জন্য আমি যদি এতটুকু সাহায্য করতে না পারি, তাহলে আমি তোমার কেমন প্রতিবেশী বলো? টুনি, তুমি সত্যি খুব ভালো। আমরা যেন বনের পাখিরা সবাই এভাবে মিলেমিশে বাস করতে পারি। আর টুনি দেখো, আমি একটা ডিম দিয়েছি। দিদি, সাবধানে বাসায় থেকে ডিমে তা দাও। আমার এখন বাসায় যেতে হবে, ভালো থাকো। এই বলে টুনি বাসায় চলে যায়। এভাবে বনের এক পাখি অন্য পাখিকে সাহায্য করত। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন বনে সব মা পাখিদের ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। বনে সব মা পাখিরা এক এক করে ডিম দেয়। আর কিছুদিন পর ডিম থেকে বাচ্চাও বের হয়। টুনি সবার শেষে ডিম দেয়, তাই তার এখন ডিম থেকে বাচ্চা বের হয়নি। সবার বাচ্চা বের হয়েছে, আবার কারো কারো বাচ্চা তো উঠতেও শিখেছে। আমার বাচ্চা যে কবে ডিম থেকে বের হবে, আমার সাথে যে কবে খেলবে, আমার ভাবতেই অনেক আনন্দ লাগছে। টুনি মনের সুখে তার ডিমে তা দিচ্ছিল। ওই বনে একটা দুষ্টু ঈগল ছিল, আর ওই ঈগলটা বনের পাখিদের বাচ্চাদের খেয়ে দিন কাটাতো। একদিন ঈগল তার খাবার খুঁজতে বের হয়। এমন সময় ঈগল শালিকের বাসায় একটা ছানা দেখতে পায়। ওই তো পেয়েছি আমার আজকের খাবার।
খুব খিদে পেয়েছে, যাই তাড়াতাড়ি গিয়ে ছানাটাকে খাই। এই বলে ঈগল শালিকের ছানাকে ধরে খেয়ে ফেলে আর বলতে থাকে, বাচ্চাটাকে খেয়ে খুব মজা পেলাম। এইভাবে আমি প্রতিদিন পাখিদের বাচ্চা খেয়ে পেট ভরাবো। প্রতিদিন খাবার খোঁজার চেয়ে এই বড় বনের পাখিদের বাচ্চাকে খেলেই আমার পেট ভরবে। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শালিক এসে দেখে তার বাচ্চা বাসায় নেই। এই দেখে শালিক অনেক কান্না করে। এ কি, আমার বাচ্চা কোথায় গেল? আমার বাচ্চা তো উঠতেও পারে না, তাহলেও কোথায় গেল? তাহলে কি কোনো দুষ্ট পাখি? না 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 না, তা হতে পারে না। আমি টুনির কাছে যাই, ও যদি কিছু বলতে পারে। এই বলে শালিক টুনির কাছে যায়। টুনি শালিককে কান্না করতে দেখে বলে, কি ব্যাপার শালিক দিদি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? টুনির এই কথা শুনে শালিক টুনিকে সব কথা বলে। সব শুনে টুনি বলে, আমি তো কিছু দেখিনি দিদি, তাহলে তোমার সন্তান কোথায় যেতে পারে? দিদি তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। টুনি, আমি কিভাবে শান্ত হব? আমার একমাত্র সন্তান। কোন শয়তান পাখি এমন করে আমার বুক খালি করলো? বলো তো টুনি। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। দুষ্টু ঈগল বনের সব পাখিদের খেতে থাকে। ঈগলকে এই কাজে যজ্ঞ কাক সাহায্য করত। যজ্ঞ কাক বনের সব পাখিদের সাথে ভালো ব্যবহার করে তাদের বাচ্চাদের খবর নিয়ে ঈগলকে বলতো। ঈগল যজ্ঞর কথা মতো পাখিদের বাচ্চাদের খেয়ে ফেলতো। ঈগলকে সাহায্য করার জন্য ঈগল যজ্ঞ কাককে অনেক টাকা দিত। এদিকে টুনির ডিম থেকে ফুটফুটে দুটো ছানা হয়। একদিন টুনি শালিককে বলে, দিদি, বনে সব পাখিদের বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। কি জানি কিভাবে বাচ্চারা উধাও হচ্ছে। এর পেছনে কারো হাত আছে। এখন তো আমার দুটো ছানাই বাকি আছে। না জানি আবার আমার বাচ্চা কোন দিন উধাও হয়ে যায়। আমি এবার কি করব দিদি? টুনি, তোমার বাচ্চাদের বাঁচার একটাই উপায় আছে। তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও তোমার ছানাদের নিয়ে, আর এটাই তোমার জন্য ভালো হবে টুনি। এসব কথা শুনে টুনি তার বাচ্চাদেরকে নিয়ে বন থেকে অনেক দূরে একটা ভুট্টা খেতে যায়। ওখানে গিয়ে বলে, এই ভুট্টা খেতে আমার বাচ্চাদের নিয়ে থাকবো আমি, আর কেউ জানতেও পারবে না, আর আমার বাচ্চাদের ক্ষতিও করতে পারবে না। এই বলে টুনি ওই ভুট্টা খেতে একটা ছোট্ট বাসা তৈরি করে আর ওর বাচ্চাগুলোকে ওই বাসায় রাখে। টুনির এইসব কাণ্ড কাক লুকিয়ে লুকিয়ে দেখে আর ঈগলকে গিয়ে বলে দেয়। ঈগল দাদা, আমি তোমাকে একটা দারুণ খবর দিতে এসেছি। তার জন্য আমাকে ডাবল টাকা দিতে হবে। বলো, দেবে তো? আগে বলো তো কি খবর, তারপরে ভাববো তোমাকে ডাবল টাকা দেব কি দেব না। এরপর যজ্ঞ ঈগলকে সব কথা বলে। যজ্ঞ আর ঈগলের এমন কথা শালিক সব শুনে ফেলে আর শালিক টুনিকে গিয়ে বলে দেয়। টুনি টুনি, একটা বিপদের খবর আছে। কি বিপদ শালিক দিদি, আমাকে বলো। এরপর শালিক টুনিকে সব কথা বলে। সব শুনে টুনি বলে, ও
তাহলে এই ব্যাপার। এতদিন তাহলে ঈগল বনের সব পাখিদের বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে। আজ ওরা ওদের পাপের শাস্তি পাবেই পাবে। এই বলে টুনি তার প্ল্যান শালিককে বলে। টুনি তার বাচ্চা দুটোকে রেখে লুকিয়ে পড়ে, আর যেই না ঈগল বাচ্চা দুটোকে খেতে আসে তখনই টুনি ওদের দুজনের ওপর জাল ফেলে আর ওদের আটক করে আর লাঠি দিয়ে অনেক মারতে থাকে। খারাপ কাজের ফল খারাপই হয়। এবার এবার তোরা তোদের পাপের শাস্তি ভোগ কর। এরপর টুনি বনের সবাইকে বলে ফেলে, আর বনের সব পাখিরা ওদেরকে মারতে মারতে মেরেই ফেলে। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তাই আমরা কখনো খারাপ কাজ করব না, আর অন্যকে খারাপ কাজ করতেও দেব না। পাখিরাই তার বন্ধু ছিল। একদিন টুনি পাখি খাবারের খোঁজে বের হয় এবং সারাদিন সে খাবার খুঁজতে থাকে। হঠাৎ টুনি পাখি একটি গুহা দেখতে পেল। গুহার সামনে একটি সুন্দর ফল গাছ দেখলো। সেই গাছে বিভিন্ন ধরনের ফল ছিল। ফল গাছটি দেখে টুনি পাখি অনেক খুশি হলো। যখনই টুনি ফল গাছের নিচে আসলো তখনই গাছ থেকে একটি ফল তার সামনে পড়লো এবং সে ফলটি নিয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি পাখি আবারও গাছের নিচে আসলো এবং আসার পর গাছ থেকে দুটি ফল তার সামনে পড়লো। টুনি পাখি অনেক অবাক হয়ে গেল আর বলল, এটা কি কোনো জাদুর ফল গাছ নাকি? সাথে সাথে গাছটি কথা বলে উঠল। হ্যাঁ, তুমি ঠিক বলছো, এটা জাদুর ফল গাছ। এখান থেকে তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যেতে পারো, কিন্তু যখনই তুমি কুচিকি কুচিকি এই মন্ত্রটি 2 বার বলবে তখনই গাছ থেকে অনেকগুলো ফল পড়বে। গাছ বন্ধু, আমি আমার বন্ধুদেরকে নিয়ে আসতে পারি? হ্যাঁ, নিয়ে আসতে পারো, গরিব অসহায় পাখিদেরকেও ফল দিয়ে তাদেরকে সাহায্য করতে পারো। এটা শুনে টুনি পাখি অনেক খুশি হলো এবং কিছু ফল নিয়ে বাসায় চলে গেল। পরের দিন সকালে টুনি পাখি এই জাদুর ফলের গাছের কথা তার বন্ধুদেরকে জানায়। এই কথা শুনে টিয়া পাখি বলল, আসলে কি এমন কোনো জাদুর ফল গাছ আছে? আমাদেরকে সেখানে নিয়ে চলো না টুনি। কেন নয়, আমি আজকেই তোমাদেরকে সেখানে নিয়ে যাব। তাহলে এখনই চলো টুনি। এ কথা বলে তারা সবাই সেখানে চলে গেল এবং গিয়ে তারা একটি জাদুর ফল গাছ দেখলো। সেই গাছে বিভিন্ন ধরনের ফল ছিল। তা দেখে তো সবাই অবাক হয়ে গেল। তুমি তো ঠিক বলেছ টুনি। যখনই টুনি মন্ত্রটি বলল তখনই গাছ থেকে অনেক ফল পড়ল। ফলগুলো নিয়ে সবাই চলে গেল। কিছুদিন পর্যন্ত এভাবেই চলতে থাকে। সেই জঙ্গলে কালু নামে একটি দুষ্টু কাক ছিল, যে কিনা এসবের কিছুই জানতো না।
কালো কাক ওদের তিনজনকে দেখে অবাক হয়ে ভাবলো যে ওরা প্রতিদিন খাবার আনতে কোথায় যায়। একদিন তিন বন্ধু একসঙ্গে গল্প করছিল। তখনই কালো কাকটি সেখানে চলে আসলো এবং কালো কাকটি বলল, কি খবর বন্ধুরা, আজকাল দেখি তোমরা একসঙ্গে খাবার খুঁজতে যাও। আমরা সবাই একটি বিশেষ জায়গা থেকে খাবার আনি, কিন্তু তুমি এই কথাটি কেন জিজ্ঞেস করছো? এমনি জিজ্ঞেস করছি, আমি ভাবলাম আমিও তোমাদের সঙ্গে যাই। টুনি, আমাকেও সঙ্গে নিয়ে চলো। কালু, তুমি কথা দাও এবারেও আমাদের সঙ্গে বেইমানি করবে না। এই কাজ তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি কথা দিলাম আমি আর কখনো বেইমানি করব না। পরের দিন কালু কাককে নিয়ে তারা সবাই ফল গাছের কাছে গেল। তারপর গাছে বিভিন্ন ধরনের ফল দেখে তো কালু কাক অবাক। তখন টুনি বলল, কুচ্ছিকি কুচ্ছিকি। টুনি এই মন্ত্রটি বলার সাথে সাথে গাছ থেকে অনেক ফল পড়ল। তা দেখে কালু কাক মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। তারপর তারা সবাই ফল নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন কালু কাক একাই জাদুর ফল গাছের কাছে এলো এবং বলল, কুচিকি কুচিকি। মন্ত্রটি বলার সাথে সাথে গাছ থেকে অনেক ফল পড়ল। ফলগুলো নিয়ে কালু কাক তার বাসায় চলে গেল এবং কালু কাক তার স্ত্রী কাকুলিকে সব ঘটনা খুলে বলল। শোনো কাকুলি, আমি একটা কাজ করি। ওই জাদুর ফল গাছটি আজ কেটে নিয়ে আসবো এবং ফলগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তারপর কালু কাক তার বন্ধু চিলকে সাথে নিয়ে জাদুর গাছটির কাছে গেল। এই কালু, তোর এত বড় সাহস, তাহলে কি এটা উপকারের প্রতিদান? তুই আমাকে কাটতে এসেছিস? আমি তোকে সেদিন ভালো ভেবে ফল দিয়েছিলাম, আর তুই আজ আমাকে কাটতে এসেছিস? তোকে একটা আমি সুযোগ দিচ্ছি, তুই যদি তোর ভালো চাস তাহলে তুই এখান থেকে চলে যা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি যাব না। আমি প্রথমে তোকে কাটবো, তারপর তোর সব ফলগুলোকে নিয়ে যাব। দেখি তুই আমার কি করতে পারিস। এই বলে কালু কাক যখনই ফল গাছটিকে কাটতে যায়, আর তখনই জাদু গাছটি জাদু দ্বারা কালু কাককে বানর বানিয়ে দিল। আর চিল ভয়ে সেখান থেকে উড়ে গেল। জাদুর গাছ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। তুই লোভী, তুই পাপী। তোকে অন্যায়ের শাস্তি ভোগ করতে
করতেই হবে। তার কিছুক্ষণ পরে টুনি পাখি এবং তার বন্ধুরাও আসলো। টুনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যা ক্ষমার অযোগ্য। এ তো দেখছি একটা বানর। ও আবার কাকের কণ্ঠে কথা বলে। টুনি, আমি বানর নই, আমি কালু কাক। দয়া করে আমাকে এই গাছের অভিশাপ থেকে মুক্ত কর। জাদুর গাছ, কালু কাকের এই অবস্থা কেমন করে হলো? এই কাকটি অনেক বড় বেঈমান আর লোভী। এর আগে ওকে আমি সাহায্য করেছি, কিন্তু ওই লোভে পড়ে আমাকে কেটে আমার সমস্ত ফল নিয়ে যেতে চাইছিল। তাই আমার জাদুর শক্তি দ্বারা ওকে আমি বানর বানিয়ে দিয়েছি। হা হা হা। না না জাদু গাছ, দয়া করে তোমার জাদু শক্তি কাকের উপর থেকে ফিরিয়ে নাও। আমি জানি কাক অনেক লোভী আর বেঈমান, কিন্তু কাকের এই অবস্থা আমি দেখতে পারছি না। দয়া করে তুমি কাকের আগের রূপ ফিরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এখনই ওকে আমার জাদু শক্তি দ্বারা কাকে রূপান্তরিত করছি। এই বলে জাদুর গাছ জাদু শক্তি দ্বারা কাক বানিয়ে দিল এবং কাক তার আগের রূপ ফিরে পেল। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জানিয়ে অনেক লোভে পড়ে এই জাদুর গাছটি কাটতে গেছিলাম। সবকিছু জেনেও তুমি আমার প্রাণ বাঁচালে। সত্যি টুনি, তুমি অনেক ভালো। আজ থেকে তুমি আমার বন্ধু। আমরা একসঙ্গেই থাকবো আর আমি অনেক ভালো হয়ে যাব। কাক, তুই টুনির সাথে বেইমানি করেছিস, কিন্তু আজ টুনি তোর প্রাণ বাঁচালো। একটা কথা মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। তারপর টুনি, কাক সব পাখিরা মিলে জঙ্গলে সুখে শান্তিতে বাস করতে লাগলো।